রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 7 জুন। সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। ন্যায় বিচারের আশা আসামি পক্ষের। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ মিলেছে। আইন অনুযায়ী ব্যবস্থা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কাছে পরাজিত হয়েছে জামায়াত। মন্তব্য মির্জা ফখরুলের। প্রতিটি ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ বিরোধী দলের। বিদ্যুতের দাম বাড়ায় কমতে পারে শিল্প উৎপাদন, প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। সমালোচনার মুখে আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার। জাতিসংঘের সভাপতি পদে নির্বাচিত হওয়া বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের বিজয়। মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। একসাথে 2 দায়িত্ব পালনের নজির রয়েছে দাবি ডক্টর খলিলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 7 জুন রবিবার রামিসা হত্যা মামলা রায়ের দিন ধার্য করেছে আদালত, যার ফলে দেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণার বিরল দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে। বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। এদিন আদালতে যুক্তি উপস্থাপন করে ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের সর্বোচ্চ সাজার দাবি জানান রাষ্ট্রপক্ষ। তবে এই মামলায় ন্যায় বিচার চেয়েছে আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। ফজলে রাব্বির রিপোর্ট। রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় টানা 4র্থ দিন বেলা 12:15টায় আদালতে তোলা হয় অভিযুক্ত 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। এদিন যুক্তিতর্কের শুরুতেই শুনানিতে ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের সাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে আলোচিত এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রবিবার রায়ের দিন ঠিক করে আদালত। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। এবং আমরা এও জানাচ্ছি মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। আসামি সোহেল রানার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ডের দাবিও জানায় রাষ্ট্রপক্ষ। যেহেতু আসামি মাপ চেয়েছে, কিন্তু আমরা আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে 2টো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। এদিকে আদালতের যুক্তিতর্কের পর ন্যায় বিচারের আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী। যেহেতু এই আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করে। মাত্র 5 কার্যদিবসেই শেষ হতে যাচ্ছে চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিচার কাজ, যার মধ্য দিয়ে দেশের ইতিহাসে তৈরি হতে যাচ্ছে বিরল এক দৃষ্টান্ত। গত 19 মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। এই হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে রামিসার সহপাঠী সহ ওই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়। দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা হয়। বদ্ধ কক্ষে বায়ু চলাচল কম থাকায় শিশুদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। শিশুদের মৃত্যুতে চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল, এমনটাই উঠে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে। তবে এত সব অভিযোগে অভিযুক্ত হাসপাতালটির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করলেন না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর পর নড়ে চড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি খতিয়ে দেখতে 6 সদস্যের তদন্ত কমিটি করে সরকার। তদন্ত প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, পোস্ট অপারেটিভ কেয়ারে চিকিৎসক না থাকা, ছোট কক্ষে দীর্ঘ সময় এসি বন্ধ রাখায় অক্সিজেন স্বল্পতা এবং প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নম্বর 2 পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দায়িত্বরত সকল সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকগণের বক্তব্যে প্রমাণ পেয়েছে যে দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা স্পষ্ট প্রমাণিত হয়েছে তদন্ত প্রতিবেদনে। পাশাপাশি ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয় এমন তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। তাই বিদ্যমান আইন অনুযায়ী শাস্তি হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 9 তলায় যে বেকারি করছে, এটা ওইখানে আমার একটা থাকে, এটা আমাদের কোনো অফিসের জানার কথা না, বিকজ এটা বিয়ন্ড দ্য সি, বিয়ন্ড আউট অফ সাইট। আমার আত্মীয় বলেছে ওখানে একটা বেকারি আছে, দেন আমি আমার ডিজিকে নিয়ে বলছি চলে যাই বেকারি আছে কিনা। তখন আমরা আটতলায় গিয়ে খোঁজ পেলাম বেকারি এবং দাহ্য পদার্থে ভর্তি। আর যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের সাহস আর কেউ পাবে না। এরকম বদ্ধ করে শিশু বা মানুষ রাখার সাহস আর কেউ পাবে বলে আমি বিশ্বাস করি না। 27 মে ভোর 6টা থেকে 9টার মধ্যে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় 6 নবজাতকের মৃত্যু হয়। 28 মে এই ঘটনায় মামলা হয়, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার লক্ষ্যে কাজ করার উপরে গুরুত্ব আরোপ করেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান স্টেফান লিলার। তিনি উল্লেখ করেন, ইউএনডিপির দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত, দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির কথাও উল্লেখ করেন এবং এসব উদ্যোগের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা জানান। বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কাছে নির্বাচনে পরাজিত হয়েছে জামায়াত। তিনি বলেন, সরকার পরিচালনায় জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্বপূর্ণ। বর্তমান সরকারও এই পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বলে জানান তিনি। আহমেদ সারোয়ারের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জট কূটনীতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি। এতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব দল মতের মানুষকে নিয়ে রিকনসিলিয়েশন করেছিলেন শহীদ জিয়া। বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি তিনি। এখনো আধিপত্যের বাইরে প্রভাবমুক্ত থাকতে চায় বাংলাদেশ। এইবারও নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকা, মিডিয়াতে একটা হাইপ উঠিয়ে দিয়েছিল যে এখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা ভোট, সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। অথচ দেখেন, মানুষ কিন্তু ভুল করলো না, মানুষ কিন্তু ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে নিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। মানুষ কখনো সেখান থেকে সরে যায়নি,
তারা বাংলাদেশকে হেফাজত করার জন্য সব সময় উঠে দাঁড়িয়েছে। যেমন জুলাইয়ে 24-এ আবার উঠে দাঁড়িয়েছে এবং বাংলাদেশকে আবার নতুন করে একটা শুরু করবার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আলোচনায় তথ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়ার পররাষ্ট্রনীতির কথা তুলে ধরে বলেন, তার দেখানো পথেই হাঁটতে চায় বর্তমান সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবেই। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে, আমাদের সরকার, তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়াউর রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। এবং তার জন্য যে স্বকীয়তা দরকার, স্বাধীনতা দরকার, সেই স্বকীয়তা, স্বাধীনতা এবং এর জন্য যে নীতিগত যে শক্তি দরকার, তার সর্বশেষ আমরা গ্রহণ করেছি জুলাইয়ের অভ্যুত্থান থেকে। বিশিষ্টজনেরা বলেন, মাত্র অল্প কিছুদিনের শাসনে তিনি দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। টাকা ছিল না, কিন্তু সামরিক বাহিনীকে শক্তিশালী করেছিলেন বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করে। ঈদের পরদিন যে রিসেপশনটা ছিল বিডিআর হেডকোয়ার্টারে, আমি সেখানে ছিলাম। সেখানে বিজিবির অফিসাররা আমাকে বলছিল যে স্যার, এখানে কয়েকটি মিডিয়া, ভারতের মিডিয়ার জাস্ট রিপোর্টগুলো কাট পেস্ট করছে। তা আমরা বিব্রত হচ্ছি। আমরা তো আমাদের সৈনিকদের ঈদের ছুটি বাদ করে সীমান্তে পাঠানো হয়েছে পুশিং ঠেকাতে। আমরা তাহলে কোথায় যাব? তা আমাদেরকে তো তাদেরকে সাপ্লিমেন্ট করতে হবে, মানে আমাদেরকে মিডিয়াগুলোকে ফিডার হিসেবে কাজ করতে হবে, পররাষ্ট্রনীতিকে মানে সাপোর্ট করতে হবে। তো এগুলো কোথায়? আপনারা তো তৈরি করছেন না। আপনারা বলছেন যে এটা নাই সেটা নেই, তা আমরা সেই মুখগুলোই দেখতে থাকবো। তাহলে আমাদের 1 নম্বর কূটনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে ভারত নীতিটাকে ঠিক করা। আপনি যখন ভারত নীতিটাকে ঠিক করবেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, কিন্তু বাংলাদেশের টার্মসে, আমাদের শর্তে। আমি ভারতের সঙ্গে যুদ্ধ চাই না, কিন্তু এর মানে না যে বড় দেশ চারিদিকে ইন্ডিয়া সে যা চায় আমাকে দিতে হবে। এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে, আমার হীনমন্য থেকে বের হয়ে আসতে হবে। জিয়াউর রহমান সম্পর্কে জানাতে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে জানিয়ে তারা বলেন, যারা জিয়ার সম্পর্কে জানেন তাদেরকে জায়গা করে দিতে হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সরকার জনগণের কাছে দেয়া কোনো ওয়াদাই রক্ষা করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ডাকা কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এই অভিযোগ তোলেন তিনি। জামায়াত সেক্রেটারি বলেন, দুর্নীতি লুটপাট বন্ধ করতে না পারলেও জনগণের উপর চাপ বাড়িয়ে অর্থনীতি রক্ষার চেষ্টা করছে সরকার। অর্থনৈতিক খাতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। তারা জানান, জনগণের জনজীবন স্বস্তিদায়ক করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। প্রশাসনের দলীয়করণের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও অভিযোগ জামায়াত নেতাদের। সিন্ডিকেট তৈরি করে লুটপাটের বাজার তারা এখন বসানো শুরু করেছে। বিরোধী দলের সংসদ সদস্যদের ন্যায্য হিস্সা সরকারি দলের লোকদের যা দেয়া হয়, ইউনো ডিসিরা পক্ষপাতিত্ব করে বিরোধী দলের সাথে তারা বৈষম্যপূর্ণ আচরণ শুরু করেছে। ফলে এই সরকারের প্রত্যেকটি জায়গায় ওয়াদা খেলাফ, বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতি দলীয়করণের বিরুদ্ধে নতুন বাংলাদেশ, যত কথা ওনারা বলেছেন সবটা থেকে মুখ ফিরিয়ে তারা ব্যর্থতায় তারা চরমভাবে পর্যবসিত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বাড়বে, উৎপাদন কমতে পারে শিল্প খাতে। ব্যবসায়ীরা বলছেন, খরচ বেড়ে যাওয়ায় সংকুচিত নীতিতে অগ্রাধিকার ভিত্তিতে পণ্য উৎপাদন করবেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, ভর্তুকি কমানোর নামে বাড়তি অর্থের বোঝা বহন করতে হবে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। খরচের চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হবে শিল্প উৎপাদন ও জনজীবন। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নির্বাচিত বিএনপি সরকার মেয়াদের 100 দিনের মধ্যেই 2 দফা বাড়িয়েছে জ্বালানি তেলের দাম। ভর্তুকি কমানোর নামে বিদ্যুতের দাম বাড়িয়েছে প্রায় 20%। অর্থনীতির হিসাব বলছে, বিদ্যুৎ জ্বালানির দাম বাড়লে খরচ বাড়ে প্রায় 40%। শিল্প উদ্যোক্তারা বলছেন, বাড়তি খরচের চাপ সামাল দিতে উৎপাদন কমাবেন তারা। বর্তমানে যে দাম হয়েছে এটা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। অলরেডি আমাদের প্রায় 30%
অগ্রগতি কমে গেছে, অর্থনৈতিক অগ্রগতি কমে গেছে এবং এখানে একটা বিরাট চ্যালেঞ্জ হবে। এখন আমরা সিলেক্টিভ প্রোডাক্টিভিটি থাকবো, অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টিভিটি আমাদের জন্য বেশি জরুরি সেগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে এবং সেভাবে সরকারকে এনার্জি অ্যালোকেশন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অর্থনীতিবিদরা বলছেন সরকার মূল্যস্ফীতির লাগাম টানার ঘোষণা দিলেও বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধিতে সূচক পৌঁছবে 2 সংখ্যার ঘরে। ফলে বিপর্যস্ত হবে বিনিয়োগ, জনজীবন ও শিল্প উৎপাদন। হাউসহোল্ড লেভেলে এই শিল্প কারখানা, কলকারখানার ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে। মূল্যস্ফীতি অলরেডি বেশি, এটা আরও মূল্যস্ফীতির জন্য আপনার বাড়বে। এবং অলরেডি আপনার এই যে এপ্রিল মাসের যে মূল্যস্ফীতি, সেটা কিন্তু ড্রিভেন বাই নন ফুড ইনফ্লেশন। ফুড ইনফ্লেশন বেশি, নন ফুড অর্থাৎ এখানে জ্বালানির দামটা কিন্তু প্রভাব ফেলেছে। সুতরাং এটা একটা মূল্যস্ফীতির উপরে চাপ ফেললে সকলেই ক্ষতিগ্রস্ত হবে, ইনক্লুডিং বিজনেস কমিউনিটি, প্রাইভেট সেক্টর। এখন যে পথটা ধরেছে বিদ্যুৎ ভর্তুকি কমাতে গিয়ে, যে তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়ানো, এটা অর্থনীতি ব্যাপকভাবে এই মূল্যস্ফীতির অবস্থা পড়বে, জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে, প্রকৃত আয় কমবে। এবং এইটা তো এই যে সরকারি বেতন স্কেল বাড়ানো হবে, সরকারি বেতন স্কেলে জনগণের একটা ক্ষুদ্র অংশের বেতনটা বাড়বে, কিন্তু বাকি অংশ কিন্তু এই যে এই বিভিন্ন ভর্তুকি কমাতে গিয়ে যে মূল্যস্ফীতি হবে সেটা শিকার হবে ব্যাপক সংখ্যক মানুষ। তো সুতরাং এই বিষয়গুলো, এই যে বিভিন্ন একটার সাথে আরেকটা সম্পর্ক, এগুলো তো সরকারকে বিবেচনা করতে হবে। শুধু আইএমএফের পরামর্শ বা আইএমএফের সুপারিশ কিংবা আইএমএফের ভয় এগুলি দিয়ে চললে তো হবে না। এর আগে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আগামী 2 বছরের মধ্যে বিদ্যুৎ জ্বালানির দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিল। তবে বৈশ্বিক পরিস্থিতি ও আইএমএফ এর চাপে মাত্র 3 মাসের মধ্যেই সে প্রতিশ্রুতি থেকে সরে আসলো তারেক রহমানের সরকার। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মনে করে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময়ের প্রয়োজন। গ্যাস, বিদ্যুৎ দাম বৃদ্ধিতে মানুষের জীবনযাত্রার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বাজেটে ঘাটতি ব্যবস্থাপনায় কৌশল বের করারও পরামর্শ দিয়েছে সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির মতে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল মূল্যস্ফীতির উপর চাপ বাড়াবে। রিপোর্ট গোলাম মাইনুল আহসানের। আগামী সপ্তাহে 2026-27 অর্থ বছরে বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বৃহস্পতিবার রাজধানীতে সিপিডি কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জ বিষয়ক ব্রিফিং এর আয়োজন করে সিপিডি। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দেশের ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো হয়েছে মনে করার কোনো কারণ নেই। রাজস্ব ঘাটতি পূরণে সরকারের কৌশল প্রণয়নও জরুরি। হঠাৎ করে ব্যাংকের স্বাস্থ্য ভালো হয়ে গেছে তা না। বিশেষ করে আমরা জানি যে নির্বাচনের আগে অনেক ঋণ রিশিডিউলিং করা হয়েছে, সেটার প্রেক্ষিতেও কিন্তু আসলে এই এনপিএল এর পরিমাণটা কমেছে। ব্যাংক থেকে বড় করা হচ্ছে বেশি করে, তখন ক্রাউডিং আউট ইফেক্ট হচ্ছে কিনা, এইগুলো বন্ধ করার জন্য আসলে একটা দক্ষ অর্থায়ন, ঘাটতি অর্থায়ন কৌশল করতে হবে। একদিকে অবশ্যই এখানে সম্পদের ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো একদিকে রয়েছে, কিন্তু অন্যান্য উৎস থেকেও আমরা বলে থাকি যে বৈদেশিকরা বাজেটারি সাপোর্টটাকে আনার বেশি চেষ্টা করতে হবে। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল মূল্যস্ফীতির উপর চাপ বাড়াবে বলে মনে করেন ডক্টর ফাহমিদা খাতুন। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির কারণে কিন্তু এইবারের মূল্যস্ফীতিটা আরো বেড়েছে এবং সেটার একটা অন্যতম উৎস হচ্ছে যে জ্বালানির সংকট। যেহেতু সরকারি কর্মচারীদের যে নবম পে কমিশন গঠিত হয়েছে সেটার আংশিক বাস্তবায়ন হবে, সেই জন্য 35,000 কোটি টাকাও সরকারের লাগবে, বাড়তি অর্থ লাগবে। ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন, নতুন করে ট্রাম্পের শুল্ক বসানোর ঘোষণা একেবারে রাজনৈতিক বিষয়। এখানে যদি এরকম হতো যে আমাদের দেশে এরকম লেবার আছে যেখানে শিশু শ্রম আছে না, মার্কিন যুক্তরাষ্ট্র একটা সহায়তার তহবিল করেছে এই শিশু শ্রম যাতে না থাকে সেজন্য বাংলাদেশকে সে একটা এইড দিবে। এইটা না করে যখন নাকি আমার রপ্তানির উপরে আমার অতিরিক্ত শুল্ক 10% এটা চাপানো হয়, তখনই কিন্তু প্রশ্নটা আসে যে এটা কি শিশু শ্রমিকদের উপরে ভালোবাসার কারণে? হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য 30,000 কোটি টাকা আর্থিক সহায়তার সুপারিশ করা হয় সিপিডির পক্ষ থেকে। গোলাম মাইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। একদিনের মাথায় আবাসিক গ্রাহকদের উপরে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সরকারের বিদ্যুৎ বিভাগের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। এই সিদ্ধান্তের ফলে 50 ইউনিট পর্যন্ত লাইফ লাইন গ্রাহকের বিদ্যুতের 60 টাকা
63 পয়সা এবং 75 ইউনিট পর্যন্ত 5 টাকা 26 পয়সা বহাল থাকবে। আগে বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা 32 পয়সা এবং 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য 6 টাকা 18 পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি। প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের দাম বৃদ্ধি করায় সরকারের ব্যাপক সমালোচনা করেন সাধারণ গ্রাহক ও অর্থনীতিবিদরা। সমালোচনার মুখে সিদ্ধান্ত প্রত্যাহারে বিইআরসিকে অনুরোধ জানায় সরকারের বিদ্যুৎ বিভাগ। এরপরই দাম প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি করে বিইআরসি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়া গণতন্ত্রের উত্তরণ। পররাষ্ট্রমন্ত্রী ও সভাপতি দুই পদেই দায়িত্ব পালন করতে চান তিনি। বলেন, এ ধরনের নজির রয়েছে। রিপোর্ট করছেন নির্মল কায়েস। সাইপ্রাসকে হারিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সরকারের 3 মাসের মাথায় এই বিজয়কে দেশের জন্য বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, গণতন্ত্রের উত্তরণের জন্যই এই বড় বিজয় অর্জন সম্ভব হয়েছে। দেশে ফিরে মন্ত্রণালয়ে এক প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি। এই বিজয় আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, অতীতেও 2 দায়িত্ব পালনের নজির রয়েছে। চাকরি ছাড়বো কিনা এটাই তো, ছাড়বেন কিনা ছুটি নেব কিনা ভাই, এত ব্যস্ত হয় না, এর প্রেসিডেন্ট আছে। আজকে থেকে 40 বছর আগে জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি, রাইট, এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্ব যুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি 2টো কাজ করতে পারেন। ইট ইজ নরমাল টু ডু সো। এদিকে যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার সকালেই দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এবারে সব রেকর্ড ভেঙে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 3 লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা চলমান এডিপির চেয়ে 1 লাখ কোটি টাকা বেশি। নতুন এডিপিতে প্রাধান্য দেওয়া হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। তবে এসব খাতে বরাদ্দের ক্ষেত্রে যৌক্তিকতা যাচাই এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতার কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। একই সাথে রাজনৈতিক বিবেচনায় যেন বরাদ্দ না হয় সেদিকেও নজর রাখার তাগিদ তাদের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। উন্নয়নের গতি ধরে রাখতে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার প্রায় 3 লাখ কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন খরচ সহ যা দাঁড়াবে প্রায় 3,08,925 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। এবার মূল এডিপিতে দেশজ উৎস থেকে যোগান দেওয়া হবে 1,90,000 কোটি টাকা এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া যাবে 1,10,000 কোটি টাকা। তবে বরাবরই এডিপি বাস্তবায়নে রয়েছে তিক্ত অভিজ্ঞতা, যেখানে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 41.41%। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প অনুমোদন থেকে শুরু করে জমি অধিগ্রহণ, ক্রয় প্রক্রিয়া এবং তদারকির দুর্বলতা উন্নয়ন ব্যয়কে অকার্যকর করে তুলছে। ফলে বরাদ্দের পুরো সুফল পাওয়া যাচ্ছে না। যেই এডিপিটা পাচ্ছি তার মধ্যে একটা বড় অংশই তো হবে হলো আগের প্রকল্পগুলো। সেই প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতি খুবই খারাপ আছে। সুতরাং সরকারকে ওই বোঝাটা নিয়েই কিন্তু যেতে হচ্ছে। বাংলাদেশ এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে। সুতরাং যে প্রকল্পগুলো আমরা হাতে নিব সেই প্রকল্পগুলো থেকে যদি আমার টাইমলি রিটার্ন না আসে, তাহলে আমি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হব, রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে, সামনের দিনে আর কেউ ঋণ দিতে চাইবে না। সুতরাং এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় যে প্রকল্পগুলো আমরা হাতে নিব সেগুলো খুব অ্যাসেসমেন্ট করে যাচাই বাছাই করে এই প্রকল্পগুলো হাতে নিব, যেন প্রকল্পগুলো থেকে জনগণ সুবিধা পায়, রাষ্ট্র সুবিধা পায়, অর্থনীতি সুবিধা পায়।
অর্থনীতিবিদরা বলছেন বরাদ্দ বাড়ানোর চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিশ্চিত করা। রাজনীতির ঊর্ধ্বে আমাদেরকে কাজ করতে হবে, সবাইকে একসাথেই কাজ করতে হবে, প্রকল্পগুলো যেন যাচাই বাছাই করে এবং প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে। বছরের শুরুতে এডিপির বাস্তবায়নটা ধীর গতিতে আগাতে থাকে, তারপরে গিয়ে শেষ সময়ে গিয়ে একটা তাড়াহুড়া করে হয়। নতুন সরকার এই পরিস্থিতির পরিবর্তন আনতে পারবে কিনা, গুণগত মানগুলোকে রক্ষা করতে পারবে কিনা, সেই বিষয়টা অনেকাংশেই কিন্তু জনগণ দেখার জন্য অপেক্ষা করছে। এবার এডিপি প্রকল্পের সংখ্যা 1105টি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইস এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দিনেই দায়িত্ব বুঝে নিলেন নতুন চেয়ারম্যান মাসুদ খান। সশরীরে কমিশন কার্যালয়ে গিয়ে দেশের পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নির্ভর করার আশ্বাস দেন তিনি। অতি নিয়ন্ত্রণ নয়, পুঁজিবাজারকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার প্রত্যয় জানান দীর্ঘদিন বহুজাতিক প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা হিসাববিদ মাসুদ খান। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান খন্দকার রাশেদ মাকসুদ সহ সংস্থাটির 4 কমিশনার। তারা সকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নিয়োগ পাওয়ার পরপরই নবনিযুক্ত 3 কমিশনার নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান ও নাফিজাল তারিককে সঙ্গে নিয়ে বিকেল 3টার দিকে বিএসইসির কার্যালয়ে যান মাসুদ খান। এ সময় তিনি জানান, অর্থনীতির প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে এগোতে পারেনি শেয়ার বাজার। বিষয়টা দুঃখজনক হলেও সেখান থেকে বের করে পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর বাজার গড়ার আশ্বাস দেন তিনি। আমাদের উদ্দেশ্য বাজারের স্বাভাবিক উত্থান পতন ঠেকানো নয়, আমাদের উদ্দেশ্য হলো ন্যায্য মূল্য আবিষ্কার, যেটা বলি আমরা ফেয়ার প্রাইস ডিসকভারি, এবং তথ্যের সমান প্রাপ্যতা নিশ্চিত করা। যেখানে বাজার কারসাজি, ইনসাইডার ট্রেডিং, তথ্য ফাঁস বা গুরুতর তথ্য প্রকাশজনিত ব্যর্থতার যৌক্তিক সন্দেহ দেখা যাবে, সেখানে বিসেকের তত্ত্বাবধানে স্টক এক্সচেঞ্জ সমূহকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হবে। কোনো কোম্পানি পুঁজির দিক দিয়ে নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই তাকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে বাধ্য করার প্রতিশ্রুতিও দেন মাসুদ খান। আস্থা ছাড়া বিনিয়োগ আসে না, আর বিনিয়োগ ছাড়া একটি টেকসই পুঁজিবাজার গড়ে উঠতে পারে না। আমরা এমন একটি পুঁজিবাজার চাই যা বিনিয়োগকারীদের জন্য ন্যায়সঙ্গত, ইস্যুকারীদের জন্য আকর্ষণীয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিশ্বাসযোগ্য। নতুন চেয়ারম্যান ও কমিশনারদের স্বাগত জানানোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আমাদের সবার জন্য সারা দেশে প্রতিদিনই হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শিশু। গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি 1205 জন। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির প্রভাবে হামের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসছে। এরই মধ্যে বর্ষা আসায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ডেঙ্গু নিয়ে। তবে ডেঙ্গুর চাপ এখনো আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেনি বলছেন চিকিৎসকরা। মেজবা রহমানের রিপোর্ট। হাম ও হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত শিশুর সংখ্যা এখনও উদ্বেগজনক। প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে শিশু ওয়ার্ডে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসকরা বলছেন, টিকাদান কার্যক্রমে সুফল মিলতে শুরু করেছে। নতুন রোগী কমে এলেও হামের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা এখনও বেশি। নতুনভাবে আক্রান্ত হাম খুবই কম আসতেছে, কারণ টিকাদার বারে কালকেও বলেছে টিকাদার একটা সুফল আমরা পাচ্ছি, টিকার সুফল অলরেডি পাচ্ছি। কিন্তু অলরেডি যে পরিমাণ আক্রান্ত হয়ে গেছে, মাস, বিগ মাস, এইগুলির থেকে একটা বড় অংশ জটিলতা দেখা দিচ্ছে। মানে বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, সেপসিস, এইগুলি হচ্ছে। অন্যগুলো খুব প্রবলেম হচ্ছে না। অভিভাবকরা জানালেন, সুস্থ হওয়ার পরও অনেক শিশুকে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে আবারও। 2 দিন অনেক প্রচুর জ্বর ছিল, 102-এর নিচে জ্বর নামেই নাই, শরীরে আরো লাল লাল র্যাশ দিয়ে মানে বেড়ে গেছিল। পরে এখানে আসছি, পরে সাথে সাথে ওরে দেখা ভর্তি দিয়ে দিছে।
পরে 2 দিন ধরে আসি, ট্রিটমেন্ট করতেছে, অ্যান্টিবায়োটিক দিতেছে, এখন আল্লাহর রহমতে আর কি অনেকটা ভালো। নিউমোনিয়া এখনো কিছু আছে, শ্বাস বাড়তি, অক্সিজেনের এটা কম, সিচুয়েশন কম। এদিকে বর্ষা মৌসুমে শুরু হয় ডেঙ্গু সংক্রমণ নিয়ে সংখ্যা থাকলেও শিশু হাসপাতালে এখনো বাড়তি চাপ তৈরি হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক থাকার পরামর্শ তাদের। যে ক্রিটিক্যাল ফেজ অফ ডেঙ্গু, যখন প্রেশার ফল করে যাচ্ছে, ওই সময় ট্রিটমেন্টটা যদি ঠিক মতো খালি স্যালাইনটা পায়, বাচ্চা ভালো, এরপরে কিন্তু আর সমস্যা করে না। আর ওই সময়টা যদি মিস করে ফেলি, বাইরে থাকে, আসতে দেরি করে, ওই রোগী খারাপ হয়। হাম ও ডেঙ্গু এই দুই রোগের ঝুঁকি কমাতে সচেতনতার পাশাপাশি নিয়মিত টিকাদান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। মাঝারি তাপপ্রবাহের সাথে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। অফিসগামীদেরও অস্বস্তি পোহাতে হচ্ছে পাবলিক বাসে। আবহাওয়াবিদরা বলছেন, শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাজধানীতে বৃষ্টির দেখা দিতে পারে শনিবার। তবে তাপমাত্রা সাময়িক কমলেও আবারও বাড়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। বেশ কিছুদিন ধরেই দেখা নেই বৃষ্টির। গাছপালা কম থাকায় শহরে ভ্যাপসা গরম আরো বেশি। কংক্রিটের নগর জীবনে রোদের আঁচটা যেন একটু বেশি। তাই যে যেভাবে পারছেন শরীর জুড়িয়ে নেয়ার চেষ্টা করছেন। আইসক্রিম ছাড়া উপায় নাই, এমন তাপমাত্রা, কমানোর কি ব্যবস্থা আছে ভাই? আর আইসক্রিম আমরা নিজেরাই আমি নিজে 2-3টা আইসক্রিম খাই ফেলাই গরমের কারণে। দোকানে বসলে 5-6 বা 7 লিটার পানি খেলেও অটোমেটিকলি পানি ঝরতেছে। সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে একটানা দীর্ঘক্ষণ রিক্সা চালাতে হাঁপিয়ে উঠতে হয় বয়স্কদের। গেলাম তো মানে পুরো গেলাম তো, স্যালান গেলেও কাম হয় না। যাত্রীও গরমের মধ্যে সবাই দেশের থেকে কম আসতেছে, গরমের মধ্যে যাত্রীও কম। ওই 1-2 খ্যাপ দিলে তো আসলে ক্লান্ত হয়ে যায়, গরমের সময় তারপর ভাড়াবো তো নাই। জীবিকার তাগিদে যারা বের হয়েছেন তারাও আছেন বিপাকে। এ সময় বাড়তি সচেতন থাকার চেষ্টা তাদের। রোদের কারণে মানুষের পানি শূন্যতা দেখা দিচ্ছে। এখন রাস্তাঘাটে তো অনেক জায়গায় এখানে দোকানপাটও নেই, পানি মানুষ কিনেও খেতে পারে না। অফিস টাইমে না, গত রাতে আমি ঘুমাতে পারিনি, মানে ফ্যান 3টা দিয়ে রাখলেও আসলে এই গরমটা আসলে সহ্য হচ্ছে না। ছেলের পরীক্ষা, ও লেভেল পরীক্ষা দিচ্ছে, সেজন্য বেরোতে হলো। তবে শিগগিরই দেখা মিলতে পারে স্বস্তির বৃষ্টি, অবসান হতে পারে তাপদাহের, এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকেও ময়মনসিংহ, সিলেট এসেও বৃষ্টি হচ্ছে, ঢাকাও সম্ভাবনা আছে। আজকে তেমন কম, আগামীকাল পরশু বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে। তবে তারপর সম্ভাবনা ওইভাবে 100% না, 70-80% সম্ভাবনা। কিন্তু এই যে বৃষ্টি হবে সেক্ষেত্রে ওই রকম ঠান্ডা পড়বে না, অত সাময়িক আপনার কিছুটা ঠান্ডা হতে পারে। এই মাসের 6 থেকে 15 তারিখের ভিতরে মোটামুটি বর্ষা প্রবেশ করবে। ওই সময়ে সারা দেশে বৃষ্টি হয়, অনেকটা নিউট্রাল কন্ডিশন চলে আসবে। বুধবার দেশে তাপমাত্রা রেকর্ড করা হয় 38.5 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে যা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের রেড টেলিফোনের তার চুরির অপরাধে রঞ্জন চন্দ্র নামে এক আউটসোর্সিং কর্মচারী সহ 2 জনকে গ্রেফতারের পাশাপাশি ভাঙ্গারির দোকান থেকে ওই তার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মসলেউদ্দিন আহমেদ। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। ঈদুল আজহার ছুটিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বড় কোনো বিশৃঙ্খলা হয়নি উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, বিচ্ছিন্নভাবে কিছু চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর 57টি পয়েন্টে 70টি এআই ক্যামেরা স্থাপনের কথা জানান তিনি। ধাপে ধাপে এই ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। এছাড়া গত 1 মাসে 658 চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধে মোট 2048 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মহানগর পুলিশ প্রধান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 7 জুন। সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, ন্যায় বিচারের আশা আসামি পক্ষের। 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ মিলেছে। আইন অনুযায়ী ব্যবস্থা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কাছে পরাজিত হয়েছে জামায়াত। মন্তব্য মির্জা ফখরুলের। প্রতিটি ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ বিরোধী দলের। বিদ্যুতের দাম বাড়ায় কমতে পারে শিল্প উৎপাদন, প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। সমালোচনার মুখে আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার।
জাতিসংঘের সভাপতি পদে নির্বাচিত হওয়া বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের বিজয় মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর একসাথে দুই দায়িত্ব পালনের নজির রয়েছে দাবি ডক্টর খলিলুরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।